নমস্কার, গুড বদিকেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। আজকে আমরা একটা সুন্দর প্রোগ্রাম করতে চলেছি, যেখানে আমরা এগ্রিকালচার সম্বন্ধে জানবো। এবং আমাদের এগ্রিকালচার একটা ভীষণই ইম্পর্টেন্ট রেঞ্জ, যার মাধ্যমে কিন্তু আমরা বিজনেসটাকে অনেকটা বাড়িয়ে নিতে পারি। স্পেশালি নভেম্বর মাস, যেটা কিন্তু এগ্রিকালচারের মাস। এবং এই মাসে আমরা যারা ভাবছি যে এগ্রিকালচার নিয়ে কাজ করে আমাদের বিজনেসটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাব, তো তাদের জন্যই স্পেশালি আজকের সেশনটা। আর যারা কখনো এগ্রিকালচার নিয়ে কাজ করেন, তারাও এই সেশন থেকে শিখে নিয়ে নতুন করে কিন্তু কাজটা শুরুও করতে পারবেন। আজকে আমাদের সাথে প্রোগ্রাম করার জন্য আছেন মিসেস অদিতি মন্ডল, এক্সিকিউটিভ ডিরেক্টর। আমরা যেটা ভাবি যে ছেলেরাই হয়তো শুধু এগ্রিকালচার নিয়ে কাজ করে, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। কারণ আমাদের মেয়েরাও কিন্তু কোনো অংশে কম নয়, আমাদের মেয়েরাও কিন্তু এগ্রিকালচার নিয়ে কাজ করতে পারে। তো সেটা কিন্তু অলরেডি আমাদের অদিতি দি করে দেখিয়েছেন, এবং কিন্তু সাকসেসফুলি কাজটা করছেন এগ্রিকালচার নিয়ে। তো আমি ওনাকে আজকে ওয়েলকাম করে নেব আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে বলার জন্য। উনি খুব সুন্দরভাবে আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট গুলো সম্বন্ধে বলবেন, এবং কিভাবে আমরা চাষি ভাইদের সামনে খুব সহজ সরল ভাবে এগ্রিকালচারের প্রোডাক্ট গুলো তুলে ধরতে পারবো, সেটা নিয়ে কিন্তু উনি আলোচনা করবেন। আমি আহ অদিতির দিকে ওয়েলকাম করে নেব আজকের প্রোগ্রামটা শুরু করার জন্য। প্লিজ ওয়েলকাম মিসেস অদিতি মন্ডল ফ্রম হাওড়া, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ মোদি কেয়ার। গুড মর্নিং মর্নিং সবাইকে। তো ম্যাম তো আমার সুন্দর করে পরিচয় করেই দিল। তো প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মহাগুরু চঞ্চল সরকার স্যারকে। এত সুন্দর একটা যে আয়োজন আমাদের জন্য করেছেন, আর এত সুন্দর করে পরিচালনা করছেন আমাদের ম্যাম, সদা সর্বদা প্রতি ঠিক কন্টিনিউ করে করে প্রতিটা দিন আমরা ওনার থেকে শিখছি, আমাদের প্রিয় দেবদূতি ম্যামের থেকে। তো ওনাকেও জানাবো অসংখ্য ধন্যবাদ আর এই সুযোগ করে দেওয়ার জন্য। আর একজনকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, যার হাত ধরে এই মোদি কেয়ারে আসা আমার আমার আপ্যায়ন মিসেস সন্ধ্যা আড্ডু ম্যাডামজিকে। কারণ উনি আমাকে মোদি কেয়ারটা সম্পর্কে না জানালে, এই মোদি কেয়ারের তো প্রোডাক্ট সম্পর্কে আমি কিছুই জানতাম না। তার মধ্যে একটা ক্যাটাগরি আমাদের এগ্রিকালচার। আর এই এগ্রিকালচারটা আমি যার থেকে শিখেছি, আমাদের ট্রিপল রেড ডায়মন্ড মিস্টার অমিত সিংহ স্যারজি, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। উনি আমাকে এগ্রিকালচার বিষয়টা শিখিয়েছেন। মানে আমাদের এই যে দুটো জিনিস আছে, ম্যাক্স আর আমাদের অ্যাক্টিভ 80 গোল্ড, এই দুটো অ্যাক্টিভ 80 গোল্ড আর ম্যাক্স, এই দুটো কি আর কিভাবে এগ্রিকালচারের কাজ করতে গেলে এই দুটোকে নিয়ে কিভাবে কাজ করতে হয়, বিশেষত জানতে হয় প্রোডাক্টের মধ্যে কি আছে আর সেটা কি করতে পারে। আমরা সেটা এগ্রিকালচারের প্রোডাক্টই হোক, স্কিন কেয়ারই হোক, আর হোম প্রোডাক্টই হোক, যে কোনো প্রোডাক্ট আমরা যদি তার বিষয়ে জেনে যাই, তাহলে সেটা নিয়ে কাজ করতে আমাদের সুবিধে হবে। আমি এই দুটো জিনিসকে নিয়েই একটুখানি জেনে নিয়েছিলাম, আমাকে জানিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য, শেখানোর জন্য অমিত সিংহ স্যারজিকে। তো চলে যাই অ্যাক্টিভ 80 গোল্ড আর আমাদের এগ্রিকালচারের এই অ্যাক্টিভ ম্যাক্স, এই দুটো প্রোডাক্ট। আচ্ছা, প্রথমে বলি, জাইম ছিল, এখনো আছে হয়তো। তো জাইমটা নিয়ে আমি খুব একটা কাজ করিনি, আমি ম্যাক্স আর গোল্ড নিয়ে কাজ করেছি। এই দুটোরই ছোট আছে, 100 ml এর আছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ 80 আর অ্যাক্টিভ ম্যাক্স। তো এই দুটো হচ্ছে প্রপার, একদম 100% অর্গ্যানিক। তো প্রথমে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স। এই অ্যাক্টিভ ম্যাক্সটা কি? অ্যাক্টিভ ম্যাক্স হচ্ছে গাছের প্রপার একটা খাবার। গাছের প্রপার খাবার বলতে আমাদের মানব শরীরে যেমন ভিটামিন, মিনারেলস, প্রোটিন সমস্ত কিছু লাগে। তো একটা গাছ আমরা অবশ্যই পড়াশোনা যখন করেছি তখন আমরা মানে শিখেছি, জেনেছি, বইয়ের পাতাতে পড়েছি যে গাছ কিভাবে খাবার তৈরি করে, সালোক সংশ্লেষ পদ্ধতি। সে মাটি থেকে খনিজ পদার্থ এই সমস্ত কিছু নিয়ে সে তো খাবার তৈরি করে। এবার দীর্ঘদিন ধরে চাষিরা চাষের যেখানে মানে চাষিরা যেগুলো চাষবাস করে, যেখানে যাদের অর্থ উপার্জনের পথ হলো চাষবাস, সেখানে দীর্ঘদিন বছরের পর বছর চাষবাস হচ্ছে। এখন বেশ কিছু জায়গায় চাষবাস বিশেষত সেইভাবে হচ্ছে না, ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সত্যি আমাদেরই খারাপ হচ্ছে। মানে খাবার যেখানে উৎপন্ন, মানে যেগুলো আমরা খেয়ে বেঁচে থাকবো, সেই জায়গায় যদি কলকারখানা তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে খুবই
একটা ভাবার বিষয়। কিন্তু যেখানে চাষবাস হচ্ছে সেইটুকু জায়গাকেও আমরা যদি বাঁচিয়ে রাখতে পারি, অল ওভার আমরা যদি প্রত্যেকে কাজ করি, যে যেখানে থাকি, যে যেভাবে সোর্সটাকে আমরা লাগিয়ে যদি কাজ করতে পারি, আমাদের এই দুটো জিনিস তো একেবারে অনবদ্য। মোদি কেয়ার সমীর মোদিজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর প্রোডাক্ট, এত ভালো জিনিস বিষয় উনি যে মানে চিন্তা ভাবনা করেছেন, এটা একটা ক্যাটাগরি রেখেছে, তার জন্য তো ওনাকেও অসংখ্য ধন্যবাদ। তো ম্যাক্সের বিষয়ে যেটা বলছিলাম, ম্যাক্স হচ্ছে প্রপার একটা খাবার, যেটা একটা গাছ, একটা চাষ, এমনিতে সব রকম গাছের ক্ষেত্রে আমরা ম্যাক্স আর গোল্ড ইউজ করতে পারি। কিন্তু যেগুলো আমাদের মানে ফসল, যেমন ধান, গম, আমাদের এই যে রবি ফসল এই যে শুরু হবে, শীতের সবজি, গরমের সবজি তো চলে গেছে, এবার শীতের সবজি আসছে, আলু আসছে। নভেম্বর মাস হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন এগুলোর জন্য একদম পারফেক্ট টাইম। এই যে নভেম্বর মাস বলতে এগুলো শীতের, মানে রবি ফসল যেটাকে বলা হয়, রবি ফসল সাধারণত শীতের ওয়েদারে খুব ভালো হয়। তো এই যে নভেম্বর মাসটা ওই জন্যই বলা হয়, দেখবে শীতের সময় ফল, ফুল, সবজি পুরো ভর্তি থাকে মার্কেটে, আমাদের খাবার দাবারের কোনো অসুবিধে হয় না। আর এই সময়টাই কিন্তু চাষবাসেরও একটা মানে প্রপার একটা ওয়েদার। তো এই ম্যাক্সটা হচ্ছে, আমি যদি ধানের ক্ষেত্রে বলি বা আলুর ক্ষেত্রে বলি, যে কোনো চাষ, আমি মোটামুটি একটা ক্যালকুলেশন যেটা করি, যেটা হয় ধান বা আলু বা যে কোনো চাষ আমরা যদি দেখি, 3 থেকে 3.5 মাসের একটা সময় নিয়ে চাষ হয়। কারণ বছরের পর বছর ওইগুলো হয় না, যেমন আম গাছ, নারকেল গাছ, তাল গাছ, এগুলো অনেক বছর সময়ও লাগে ফল দিতে, আর বছরের পর বছর থাকে। কিন্তু একটা ধান, একটা 3 থেকে 3.5 মাসের, 190 দিন বা 185 দিন এইরকম একটা স্টেজে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আলুও তাই। তো এই সমস্ত চাষ যেগুলো আমাদের খাদ্যের মানে খাদ্য গ্রহণ করব, আমাদের খিদে মেটাবে, আর খাদ্যের অভাব যেগুলো মেটাবে, সেগুলো হচ্ছে এই ধরনের চাষ। যেমন প্রধান আমাদের ভাত, আমরা কৃষি প্রধান দেশ, আর আমাদের ভাত হচ্ছে খাদ্যের মধ্যে প্রধান একটা জিনিস, আমরা ভাতের সঙ্গে সবকিছু নিয়ে খাই। তো সেক্ষেত্রে ধান চাষ অনেক কমে গেছে, কিন্তু সবাই যদি একটু উদ্যোগ নিয়ে এইগুলোকে ব্যবহার করি, তাহলে ধান চাষের ক্ষেত্রেও দেখবো যে কৃষকদের হেল্পও করতে পারছি। আর সেক্ষেত্রে আমরাও কিন্তু খাবার, যে মানে দিন দিন খাদ্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তার বিভিন্ন রকম কারণ, সেটা তো আলাদা একটা পার্ট। তো ম্যাক্সটাকে যদি কোনো চাষি ব্যবহার করছে, অবশ্যই গোল্ড ম্যাক্সটার সম্পর্কে যেহেতু বলছি, তো এই 3.5 মাসের একটা জার্নিতে, একটা চাষের জার্নিতে তাদের কি হবে, অঙ্কুরোদ্গম হবে, সেখান থেকে গাছটা বড় হবে, ফুল আসবে, ফল দেবে। আর সেই ফলটাই হচ্ছে আমাদের কৃষকদের একটা আশা ভরসা। মানে তারা যে পরিশ্রম, অবশ্যই অর্থ একটা খরচ হয়, তারা যে পরিশ্রম করছে, একটা ছোট বাচ্চাকে মা যেভাবে লালন পালন করে বড় করে, তো তারাও যেভাবে লালন পালন করে একটা গাছকে, সেটা ছোট থেকে একদম তাকে বুঝে বুঝে কখন জল লাগবে, কখন ভিটামিন লাগবে, কখন তার ছায়া প্রয়োজন হবে, এই সমস্ত কিছু করে যখন একটা কৃষক একটা ধান উৎপাদন করছে, কখনো আলু, কখনো পেঁয়াজ, এগুলো যখন করছে, তা সেক্ষেত্রে কৃষকটা যদি তার খরচ আর পরিশ্রম অনুযায়ী যদি তার ফসলটা সেইভাবে না পায়, তাহলে কিন্তু কৃষকটা সব দিক থেকে ফেলিওর। প্রথমত তার সেখান থেকে প্রফিট কিছু হলো না। আর যদি শুধু খাবারের জন্য সে চাষ করে থাকে, সেটা যদি অতটাও যদি না হয়, তার টার্গেট যেটা থাকে বিঘে প্রতি, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই ক্ষতি হয়। সেক্ষেত্রে আমাদের কাছ পর্যন্ত কিন্তু সেই খাবারটা এসে পৌঁছাচ্ছে না। সেক্ষেত্রে ম্যাক্সটা করবে কি, যেহেতু প্রপার একটা খাবার, এর মধ্যে ভিটামিন আছে, মিনারেলস আছে, জাইম আছে, A to Z এর মধ্যে আছে। মানে বাচ্চা, একটা মায়ের পেটে যখন বাচ্চা থাকে, মাটার যা যা মানে বাচ্চাটার যা যা প্রয়োজন, মাকে কিন্তু ডাক্তার সেই সেই খাবার তখন দেয়, কারণ মা যেটা খাবে, বাচ্চা সেইভাবে কিন্তু পাবে। ভিটামিন বলো, মিনারেলস, প্রোটিন, সমস্ত কিছু একটা বাচ্চা মানে তৈরি হতে যেটা লাগে সমস্ত কিছু। আর ম্যাক্সও হচ্ছে কিন্তু একটা গাছকে ঠিকঠাক মতো বড় করে সেখান থেকে ফুল থেকে ফল উৎপাদন করতে যা যা প্রয়োজন, ম্যাক্স কিন্তু প্রপার একটা চাহিদা পূরণ করবে। কারণ একটা চাষ করতে গিয়ে, আমি ফিল্ডে কাজ করে যেগুলো শিখেছি, একটা চাষ করতে গিয়ে চাষিকে কারণ চাষিরা কি করে, এমনি ধান চাষ যেটা ওদের পদ্ধতিতে করে যাচ্ছে, কিন্তু যখন সমস্যায় পড়ছে, তখন সারের দোকানে যাচ্ছে, সেই সমস্যার জন্য
মেডিসিন ওরা যা যা সারের দোকান থেকে দিচ্ছে এসে অ্যাপ্লাই করছে, তাতে করে 50% কাজ হয় না আর 50% কাজ হয়। এক্ষেত্রে কিন্তু চাষের আলটিমেটলি ক্ষতি হয়, একটা চাষিরও লসই হয়। তো ম্যাক্সটা আমি যখন প্রোগ্রামে যাই আমি বলি যে ম্যাক্সটা যদি প্রথম থেকে মানে একদম জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম থেকে যদি শুরু করে, মানে ওই যে বললাম যে একটা বাচ্চা মায়ের পেটে থাকলে যেমন মাকে দেয়, এরকমই ম্যাক্সটা যদি প্রথম থেকে প্রথম দিন থেকে যদি দেওয়া হয়, তাহলে চাষের ক্ষেত্রে যে যে সমস্যাগুলো হয়, কখনো পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে গেলেই পাতা খসে পড়ে, আর আমরা প্রত্যেকে জানি গাছের পাতায় হচ্ছে যে গাছের রান্নাঘর, সেখানে সালোক সংশ্লেষ পদ্ধতিতে গাছ তার খাবার তৈরি করে। গাছের পাতা যদি ঝরে ঝরে পড়ে যায়, গাছটা দিন থেকে দিন দুর্বল হতে হতে শুকনো হয়ে যায়, এটা একটা বিষয়। আর অনেক সময় কি হয় যে গাছটা তার বয়স অনুযায়ী, ধরো একটা গাছ লাগানো হলো, 15 দিনের মধ্যে তার যতটা গ্রোথ হওয়ার দরকার সে ততটা হলো না, সেক্ষেত্রে কি হয়, তার ভিটামিনের অভাব থাকে। তো তার গ্রোথটা যদি না হয়, তো সেক্ষেত্রে গাছটা কিন্তু প্রপার টাইমে তার ফসলটাও দিতে পারবে না, এটাও সমস্যা হয়। এটাও ঠিকঠাক যদি সময় না বাড়ে, কারণ ওই যে 3 থেকে 3.5 মাস পর্যন্তই একটা গাছকে রাখবো, তারপর তো আর সেটা বছরের পর বছর থাকবে না, তাই না? যে ক্ষেত্রে আমি যে যে গাছগুলোর কথা বললাম, এমনিতে সব কিছুতেই ব্যবহার করা যাবে তো বললাম, এরকম আরো যে সমস্যা, পাতা কুঁকড়ে যায়, কখনো ফুল এসেছে, যখনই ফলটা ধরতে যাচ্ছে, ফুল শুদ্ধ ওই ফলটা জাস্ট ধরেছে, ঝরে পড়ে যায়, তখন হরমোনের সমস্যা হয়। হ্যাঁ, তো পাতা কুঁকড়ে যাচ্ছে, জাইমের অভাব হয়, এই সব বিভিন্ন রকম সমস্যা। চাষিরা কি করে, সমস্যা তৈরি হলে তারপর যায় সারের দোকানে, গিয়ে একটা একটা নিয়ে এসে অ্যাপ্লাই করে, ততক্ষণে মানে গাছটা হয়তো অনেকটা ইনজিওর হয়ে যায়। আমাদের মোদি কেয়ারের অ্যাক্টিভ ম্যাক্স কেউ যদি চাষের প্রথম দিন থেকে এটাকে ব্যবহার করা শুরু করে দেয়, এই সমস্যাগুলো আসবে না। জাস্ট লাইক আওয়ার সাপ্লিমেন্ট, আমাদের অনেক সাপ্লিমেন্ট আছে, আমরা জানি আমাদের ভিটামিন আছে, আমাদের প্রোটিন আছে, বিভিন্ন রকম সাপ্লিমেন্ট, আয়রন টায়রন ক্যালসিয়াম অনেক কিছু আছে। আমরা কি করি, যেমন প্রিকশনের জন্য, মানে আগে থেকে আমরা যাতে অসুস্থ হয়ে না পড়ি বা নিজেদের সুরক্ষিত রাখার জন্য আমরা যেমন সাপ্লিমেন্ট গুলো নিই, এইগুলো এটা হচ্ছে গাছের একটা খাবার, প্রপার সাপ্লিমেন্ট, যাতে করে গাছটা তার যতদিনের জার্নি সে যেন ঠিকঠাক ভাবে অঙ্কুরিত হয়, ঠিকঠাক সময়ে বড় হয়, ঠিকঠাক মতো ফুল থেকে ফল হয়, আর ফলটা আর অবশ্যই সেই ফলের চেহারাটাও খুব সুন্দর হয়, আর ফলনও বাড়ে। তাতে করে কি হয়, তাতে করে তাতে করে কি হয়, ফলনটা যখন বাড়ে তখন চাষিদের কিন্তু সেই প্রফিটটা হয়ে যায়। তো এইরকম যদি ব্যবহার এটা হয়, তাহলে চাষিদের কিন্তু এটা হেল্পই হবে। নেক্সট আমি যেটা বলবো, এটা তাহলে হলো প্রপার খাবার, এটা হলো প্রপার খাবার, এটা হলো প্রপার খাবার। তো সেক্ষেত্রে নেক্সট আমি বলবো, আর যদি এটা সম্পর্কে কিছু কি এখন বলার আছে, কারো কিছু এটা সম্পর্কে এখন বলার নেই? আচ্ছা, নেক্সট আমি বলবো, বৈশাখী ফোন করছে, আমার ফোন থেকে ফোন করলাম। নেক্সট আমি যেটা নিয়ে বলবো, এটা হচ্ছে অ্যাক্টিভ 80 গোল্ড। অ্যাক্টিভ 80 গোল্ড, তাহলে এটা এটা বোঝা গেল তো, এটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাক্স, গাছের একটা প্রপার খাবার, যেটা কিনা একটা গাছ ছোট থেকে মানে একদম অঙ্কুরোদ্গম থেকে ফসল ফলা পর্যন্ত যদি কোনো চাষি ব্যবহার করছে যে কোনো চাষের ক্ষেত্রে, তাহলে সেটা কি হবে, তার গাছ, তার ফল, তার যে উৎপাদন, সেটা কিন্তু খুব সুন্দর হবে। এটা গেল অ্যাক্টিভ ম্যাক্স। নেক্সট হচ্ছে অ্যাক্টিভ 80 গোল্ড। এবার অ্যাক্টিভ 80 গোল্ড কি করবে, অ্যাক্টিভ 80 গোল্ডের কাজ হলো, এটা হচ্ছে অনুঘটকের কাজ করে। অনুঘটকের কাজ করে বলতে, এটাকে যার সঙ্গে মেশাবো সেটাকে অ্যাক্টিভ করে দেবে, নামটাই অ্যাক্টিভ, অ্যাক্টিভ 80 গোল্ড। আর গোল্ড মানে আমরা প্রত্যেকে জানি সোনা, এই সোনাটা কি বলছে বুঝতে পারছি না, ঠিক আছে। অ্যাক্টিভ 80 গোল্ড, গোল্ড মানে আমরা প্রত্যেকে জানি সোনা। সোনা সত্যিকারের এখন তো অনেক দাম মূল্য হয়ে গেছে, তো আর বরাবরই সোনা মানে সোনাই, মানে একটা বহুমূল্য একটা
কি বলবো ধাতু। তো সেই তার সঙ্গে মোদি কেয়ার কেন গোল্ড দিয়েছে, কারণ সত্যি আমাদের এই যে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আমাদের কাছে মাটি হচ্ছে সোনা। তো সেই সোনাকে সুন্দর করে যত্ন করে রাখার জন্য এই অ্যাক্টিভ 80 গোল্ড। আমি একটু এই মাঝখানে অ্যাক্টিভ বলছি 80 গোল্ড অদিতি দিদি, বলো। আমাদের একজন পার্টিসিপেন্ট জিজ্ঞেস করছে যে এটা আমি কিভাবে ইউজ করব, মানে আমি প্রোগ্রামটা পুরো ম্যাক্সিমাম। হয়ে গেলে আমি হ্যাঁ, পুরো প্রোগ্রামটা হয়ে গেলে ইউজটা বলে দেব, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। পুরো প্রোগ্রামটা আমি করে নিই, ইউজটা দুটোরই ইউজ আমি পরে বলে দেব, শুধু কোনটা কি সেটা আগে বলে দিচ্ছি। তো যেটা বলছিলাম অ্যাক্টিভিটি গোল্ড, এই অ্যাক্টিভিটি গোল্ডের এটা হচ্ছে অনুঘটক। অনুঘটক মানে আমি যেটার সঙ্গে মেশাবো, হ্যাঁ চাষের ক্ষেত্রে অনেক কিছু চাষিরা ব্যবহার করে। তো তারা যেভাবে চাষ করছে সেইভাবে করে এই দুটোকে যদি অ্যাপ্লাই করে নিচ্ছে, তাতে কি হচ্ছে তাদের অনেক রকম সুবিধে উপভোগ করছে। তো অ্যাক্টিভ 80 গোল্ডটাও সেরকম একটা জিনিস, অনুঘটকের যেটা কাজ করে, তারা যদি কোনো পোকা মারার ওষুধ ইউজ করছে, তারা যদি জল সেচ, বিশেষ করে অ্যাক্টিভ 80 গোল্ডের কাজ হলো স্প্রেডার। কি করবে খুব দ্রুত, মানে জমিটাকে ভেজানোর যদি একটা সেচ, সেচ হচ্ছে খুব দরকারি একটা বিষয়। কারণ জমিকে প্রপার যদি মানে ভিজিয়ে না নেয়, প্রপার যদি মানে জল সেচের ব্যবস্থাটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু চাষের অনেক রকম সমস্যা হয়। জমিটাকে প্রথমে চাষের উপযোগী করে তুলতে হয়। সেই চাষের উপযোগী করে তোলার জন্য জমিটাকে অবশ্যই জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেওয়া হয়, তারপর কিন্তু ট্রাক্টর দেওয়া হয়। মাটিটাকে ঠিকঠাক করে নিয়ে তারপর কিন্তু যে কোনো ওদের যে প্রসেসিং থাকে, বিভিন্ন রকম সার কেউ প্রয়োগ করে, বিভিন্ন রকম, তারপর যে শস্যগুলো দেওয়া হয় সেইভাবে ওরা করে। তো অ্যাক্টিভেটি গোলটা যখন চাষিরা ওই জমিটাকে ভেজাবে, এটা হচ্ছে অ্যাক্টিভেটর, স্প্রেডার এন্ড ওয়েটার। কি করবে, জমিটাকে দ্রুত ভিজিয়ে দেয়। কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি 1 বিঘে জমি, যে যেমন যদি উঁচু জমি হয় আরো বেশি সময় লাগে, আর যেটা কাঁচা নদী বা খালের কাছাকাছি যদি জমি হয় সেটাও মোটামুটি মিনিমাম সময় লাগে 1 বিঘে জমি দিয়ে জমিকে সারা জমিতে জল সেচ দিতে, মানে পুরোটা কভার করতে 2.5 থেকে 3 ঘন্টা। তো অ্যাক্টিভিটি গোল সেই 2.5 থেকে 3 ঘন্টাটাকে, যাদের 3 ঘন্টা সময় লাগে দেখবে 2 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, যাদের 2.5 ঘন্টা সময় লাগবে দেখবে প্রায় পৌনে 2 ঘন্টার মধ্যেই পুরো জমিটা ভিজে যাচ্ছে। আর যাদের আরো বেশি সময় লাগে সেখান থেকে বুঝতেই পারছো তোমরা এইটা কমবে। তো এটা হলো প্রথম কাজ, দ্রুত স্প্রেড করে দেয়। আর কি করে, মাটিকে বেশি দিন পর্যন্ত আর জলটাকে ডেপতে নিয়ে যায়, আর বেশি দিন পর্যন্ত ওই জল ধারণ ক্ষমতাটাকে বাড়ায়। তার সাথে যে কোনো প্রোডাক্টের সঙ্গে মিশিয়ে দাও, তার কাজকে একদম অ্যাক্টিভ করে দেবে, মানে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তুমি কোনো পোকা মারার ওষুধের সঙ্গে দিচ্ছ, কোনো সারের সাথে দিচ্ছ, সার যে কারণে আমরা গাছের জন্য যা যা খাবার হিসেবে করি, তাকে প্রপার একদম মাটির তলা পর্যন্ত নিয়ে যাওয়া, সমস্ত কিছুকে অ্যাক্টিভ করে দেয়। তো এটা হলো কাজ। আর কি করে, মাটিকে একবার ব্যবহার করে নয়, কারণ আজ থেকে 25 থেকে 30 বছর আগে মাটির যে উর্বরতা বলো, মাটির যে কালার বলো ছিল, এখন আমরা চাষিদের সঙ্গে কথা বলি, যখন জিজ্ঞেস করি বলছে না অনেক পরিবর্তন হয়েছে। তার কারণ কি, প্রতি বছর এই যে বিভিন্ন রকম চাষ হচ্ছে এই একই জমিতে, এটা বিভিন্ন রকমের রাসায়নিক প্রয়োগ করতে হচ্ছে। এখন তো আবার বলছে এমন পোকা আসছে, সেই পোকাগুলো বলছে পোকা মারার ওষুধও যাচ্ছে না, আরো শক্তিশালী রাসায়নিক প্রয়োগ করছে। যখন গাছে কোনো রাসায়নিক প্রয়োগ করছে, সেই গাছের রাসায়নিকটা কোথায় যাবে, মাটিতেই যাবে। দিন থেকে দিন রাসায়নিক প্রয়োগ করে ওই মাটিতে পড়ে 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 কি করছে, মাটিটা অনুর্বর হয়ে যাচ্ছে, মাটিটা দিন থেকে দিন শক্ত হয়ে যাচ্ছে, মাটিটা একদম কালার চেঞ্জ, সেরকম মানে কিরকম একটা ক্ষারকীয় অম্লত্ব এসে যাচ্ছে। এইভাবে কিন্তু মাটিরও অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে। এবার মাটি যদি ঠিক না থাকে, গাছ আমি যাতে বসাবো সেটা যদি ঠিক না থাকে, যদি মাটি যদি অনুর্বর হয়ে যায়, সেখানে শস্য কোনো গাছই ভালো হবে না, এটা আমরা জানি। তো আমি তো যেটা দেখেছি যে সারা বছর একটা চাষি যদি তার, সে ধান দিল, এখন ধান আছে, ধানের পর এবার ধান কাটা হয়ে গেছে, এবার পড়ছে আলু, এই আলু, তারপর আবার যার যেখানে দেবার, ধরো যে যে পরপর দেবে, বাদাম দেবে কি পাট দেবে, এই পরপর পরপর চাষিরা পরপর দেয়।
তো প্রতিটা সারা বছর যদি অ্যাক্টিভ গোল্ড দিয়ে কোনো চাষি তার জমিটাকে জার্মিনেশন করে 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 যদি মানে করে নেয়, একটা বছরের পর তার মাটির অনেক 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 উর্বরতা ফিরে আসে। আর কি হয়, পরিবর্তনও দেখা যায়। এমনকি লক্ষ্য করে দেখা গেছে যে এখন অনেক কেঁচো কমে গেছে। তো অ্যাক্টিভ গোল্ড ব্যবহার করার ফল মাটির মধ্যে কেঁচো, কেঁচো হচ্ছে কৃষকদের একদম বন্ধু, সে কেঁচো কিন্তু নতুন করে জন্মাচ্ছে। শামুক, কেঁচো এগুলো কিন্তু কৃষকদের মানে চাষিদের বন্ধু, মানে মাটির জন্য এগুলো কিন্তু খুব ভালো চাষবাসের জন্য। সে কেঁচো তো নতুন করে আবার দেখা যাচ্ছে, কেঁচো দেখা যাচ্ছে, তাতে করে চাষিটা কিন্তু ভীষণ হ্যাপি। অ্যাক্টিভ গোল্ডের এটা কিন্তু কাজ। আর অ্যাক্টিভ গোল্ড আর ম্যাক্স দুটোই কিন্তু অর্গানিক প্রোডাক্ট, টিআরএস মানে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি দ্বারা একদম কি বলবো অনুমোদিত। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাস্কোফাইলাম নোডোসাম, সমুদ্রের গভীরে একটা শ্যাওলা পাওয়া যায় পুরো অর্গানিক। সমুদ্রের গভীর আমরা জানি সেখানে পলিউশন ফ্রি, সেই রকম শ্যাওলা দিয়ে এটাকে মোদি কেয়ার কি করেছে, বানিয়েছে। ইন্দ্রোফিল যারা আগে ব্যবহার করেছে অনেকেই, মানে অনেকে কেন, মানে 99% চাষিরা ইন্দ্রোফিল ব্যবহার করেছে। ইন্দ্রোফিলেরই এটা একটা আপডেট ভার্সন। এটাকে ব্যবহার মানুষ যত করবে, চাষিরা যত ব্যবহার করবে, তার তো সুফল পাচ্ছে অবশ্যই। তো এটা কিন্তু একটা সুন্দর সিম্বলিক ডেমনস্ট্রেশন এখন আমি একটা দেখাবো। তো চলুন এটা ডেমনস্ট্রেশনটা আগে দেখে নিই। সেটার জন্য আমি দুটো গ্লাস নিচ্ছি। দুটো গ্লাসে আমি জল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নর্মাল চাষবাসের জন্য যে খাল বা বিলের বা নদীর জল ব্যবহার করে, এটা হচ্ছে সেই এটা এটা হচ্ছে নর্মাল চাষিদের জল, মানে যারা অ্যাক্টিভ ইউজ করে না, নর্মাল জল শুধু নদী নালা খাল থেকে নিয়ে সেচের জন্য ইউজ করে। আর এটার সাথে আমি একটু অ্যাক্টিভ গোল্ড মিশিয়ে দেব। এটার সাথে আমি একটু অ্যাক্টিভ গোল্ড মিশিয়ে দিলাম। দেখা যাচ্ছে একদমই পরিষ্কার দেখা যাচ্ছে। এটার সাথে অ্যাক্টিভ গোল্ড আমি মিশিয়ে দিয়েছি এটার সাথে, কিন্তু আমি এটাকে একটু সাইডে রাখছি। তো প্রথমে কি বলেছিলাম যে দ্রুত স্প্রেড করে, একটা জমিকে খুব দ্রুত ভিজিয়ে দিতে পারে। তো আমি এরকম বোর্ড নিয়েছি, বোর্ডটা একদম শক্ত, মাটির যেরকম লেয়ার থাকে এরও অনেকগুলো লেয়ার আছে। আর এটা শক্ত একদম খটখটে, মাটি কিন্তু এখন খটখটে এরকম হয়ে গেছে। তো নর্মাল যেটা জল ব্যবহার হয়, এটা হচ্ছে নর্মাল জল। এদিকে বলেছিলাম চাষিরা যে নর্মাল জল ব্যবহার করে, সেটা যদি ধরি 3 ঘন্টার জল দিচ্ছে, তো এখানে 3 ঘন্টা ধরে একটা জমিকে ভেজানোর চেষ্টা চলছে। চাষের আগে 3 ঘন্টার জল, 3 ঘন্টার জল, 3 ঘন্টার জল, তার থেকেও বেশি লাগে, কিন্তু আমি 3 ঘন্টাই ধরলাম। আর নেক্সট হচ্ছে এটা অ্যাক্টিভ গোল্ড দেওয়া আমার জলের মধ্যে। এটা কি বলেছিলাম 2 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, আমি দেখাবো, আগে দিয়ে দিই। এটা 2 ঘন্টার জল। এবার আমি ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি, এটা একটু সাইড করে দিচ্ছি, ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে এটা হচ্ছে 2 ঘন্টা। আর এর জলটা কিন্তু অ্যাজ ইট ইজ একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেটা 3 ঘন্টা সময় লাগে। এটা তো এটা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাক্টিভ গোল্ড কত দ্রুত কত দ্রুত স্প্রেড করে পুরো জমিটাকে খুব তাড়াতাড়ি ভিজিয়ে দিতে পারবে, এটা দেখা গেল। তো সেম আমি এটা রাখলাম। নেক্সট আমি করব মাটির যে লেয়ার গুলো আছে সেই ডেপথ পর্যন্ত ভিজিয়ে দেওয়ার, খুব দ্রুত ডেপথ পর্যন্ত পাঠিয়ে দেয়। আর সেটা একটু দেখাবো, আমি এটাও বোর্ড নিয়েছি। তো যেটা 3 ঘন্টা সময় লাগছে নর্মাল ওয়াটার, আমি সেটাকে আগে ডুবিয়ে দিলাম। 3 ঘন্টার যেহেতু সময়, আমি 3 ঘন্টা আর মানে সময় আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
16, 17, 18, 19, 20। আর এটাকে আমি তুলছি না, এটা আমি জাস্ট ডোবালাম, এর মধ্যে অ্যাক্টিভ 80 গোল্ড দেওয়া আছে। আর এ তো আগে 20 গোনার পরেও রেখেছি, এটাকে আমি তুলে নিলাম, আগে তুলে নিলাম অ্যাক্টিভ 80 গোল্ড দেওয়াটা, এটাকে কিন্তু পরে তুলছি। দেখবো যে মাটির যে লেয়ার আছে সেই ডেপথ পর্যন্ত নর্মাল জল কতটা যেতে পারে আর অ্যাক্টিভ 80 গোল্ড দিলে কতটা যেতে পারে। তো এটা যদি মাটির লেয়ার হয়, আমি একটা একটা করে খুলছি, কটকট করে একটা আওয়াজই হচ্ছে। এই যে কট কট করে আওয়াজ হচ্ছে, ভেতরে কিছু জল কিন্তু ঢোকেনি, ভেতরে কোনো জল ঢোকেনি, সেটা সবাই মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে ভেতরে কোনো জল ঢোকেনি। এই যে একদম শুকনো খটখটে, কট কট করে একটা আওয়াজও হচ্ছে, শুকনো খটখটে নর্মাল জল। আর এটা হচ্ছে অ্যাক্টিভ 80 গোল্ড দেওয়া ছিল, পরে ডুবিয়েছি আর আগে তুলে নিয়েছি। এটা আমি দেখব এই যে প্রতিটা পাটে পাটে জলটাকে পৌঁছে দিয়েছে আর প্রতিটা লেয়ারকে সুন্দরভাবে ভিজিয়েছে, প্রতিটা লেয়ারকে, এমনকি এটা প্রতিটা লেয়ার বাই লেয়ার আমি খুলে খুলে পুরো সবাইকে দেখাতে পাচ্ছি যে প্রতিটা লেয়ার, ঠিক আছে। তো এইরকম প্রতিটা লেয়ারকে সম পরিমাণে সুন্দর করে ভিজিয়ে দিয়েছে। এটা হচ্ছে এই ভিজেটা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু মাটি মানে ধারণ ক্ষমতাটাকে তৈরি করে দেবে অ্যাক্টিভ 80 গোল্ড। তো দুর্ধর্ষ এটা একটা জিনিস। তো এটা প্রতিটা লেয়ারকে সুন্দরভাবে ভেজায়। তো আপনারা তো দেখতেই পেলেন। তাহলে এবার থেকে চাষিদের সঙ্গে কথা বললে অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ 80 গোল্ড দেখলেই ওরা তো ভীষণভাবে পছন্দ করে, আমার সঙ্গে যেগুলো হয়েছে। নেক্সট আমি দেখাবো যখন কোনো কিছু ইউজ করছে, সেটা কোনো ভিটামিন হোক, যা ওরা ইউজ করে, গাছের তো বিভিন্ন রকম জিনিস মানে খাবারও লাগে, এটা ওটা লাগে। তো আমি যদি ধরে নিই যে বেগুন গাছে না প্রচুর পোকা হয়, বলছে দুবেলা নাকি স্প্রে করতে হয়, প্রচুর পোকা প্রচুর পোকা। এবার এখন তো শীতের বেগুন, এর আগেও একটা বেগুন বা যে কোনো চাষে যদি গাছের ফসলে দেখা যায় পোকা হয়েছে বা পাতাতে পোকা হয়েছে, তখন ওরা কি করে, পোকা মারার ওষুধ ভালো করে নিয়ে গিয়ে স্প্রে করে, বা যে কোনো ওষুধ, কিছু রোগ হয়েছে স্প্রে করলো, স্প্রে করে দিয়ে আসার পর বৃষ্টি যদি এসে যায় তখন কি হয়, আমি জিজ্ঞেস করি যে বৃষ্টি এসে গেলে কি হয়, না আমাদের তাহলে ওই যে ওষুধটা অ্যাপ্লাই করা হলো ওটা তাহলে নষ্ট হয়ে যায়, তাহলে কি হয় না আমাদের ক্ষতিই হয়, আবার নেক্সট দিন দিতে হয়। আমি বলছি ঠিক আছে চলো, এবার থেকে এমন একটা জিনিস হয়তো আপনারা পাবেন, সেটা হয়তো আপনাদের খুব উপকারে লাগবে, নেক্সট দিন আবার যে পরিশ্রম করে দিতে যেতে হয় সেটা দিতেও হবে না, সেটার জন্য আর একটা ম্যাজিক দেখে নিই। তো আমি আজকে কচু পাতা তুলে নিয়ে এসেছিলাম, এই কচু পাতাগুলো অনেকক্ষণ আগে তুলেছি। এমনিতে আমরা প্রত্যেকে জানি কচু পাতায় জল ধরে না, তো নর্মাল জলে যখন চাষিরা কোনো কিছু স্প্রে করে সুন্দর করে একদম গাছের পাতাকে একদম স্নান করিয়ে 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 না স্প্রে করে, তো আমিও এইভাবে স্নান করিয়ে করিয়ে একদম কচু পাতাকে করছি। আমরা প্রত্যেকেই জানি কচু পাতায় জল ধরে না, তো এইভাবে কচু পাতাতে যদি আমি করছি, চাষিরা কি করে এইভাবে করে, তো জল ধরেনি, এটা স্বাভাবিক জিনিস, আমরা প্রত্যেকে জানি, এটা রেখে দিলাম। নেক্সট আর একটা কচু পাতা নিয়েছি, এটাকে জাস্ট আমি এইভাবে, এটাও ভালো করেই দেব কারণ ওরা ভালো করেই দেয়, ভালো করে দিয়ে আমি জাস্ট এমন করে তুলে যখন নিয়ে দেখাই বা এখন যখন দেখাচ্ছি, আপনারা দেখুন তো এটা কি হয়েছে, খুব সুন্দরভাবে জলটাকে ধরে রাখতে পেরেছি। এইভাবে চাষিরা যে কোনো জিনিস দিচ্ছে, ওরা পেছনে ড্রাম থাকে, স্প্রে করে করে দেয়, যখন দেবে সেইভাবে দিলে এটা থেকে যাবে। এবার কথা হলো এই যে বৃষ্টি আসে, বৃষ্টি এলে তাহলে কি থাকবে, কিরকম থাকবে, সেগুলো আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমি এখানে জল দিয়ে এটা একটু ধুয়ে নিচ্ছি, ভালো করে বৃষ্টির জল, এটা আমি দেখাতে, আচ্ছা এখানে আমি দেখাচ্ছি,
এটাকে ভালো করে বৃষ্টির জল, বৃষ্টি এসেছে ভালো করে, মানে যদি বৃষ্টি এসে যায় তাহলে যে ওষুধটা দিয়ে এসেছি সেটা কি থাকবে, ভালো করে ধুয়ে নিলাম, দেখি তো থাকবে কিনা। দেখুন এখনো আছে। তো এটা যখন দেখে ভীষণ স্যাটিসফাইড হয়। আমাদের প্রোডাক্টের গায়ে সমীর মোদিজি এমনি লিখে দিয়েছেন, আই পার্সোনালি গ্যারান্টি ফুল রিফান্ড ইউর মানি ইফ ইউ আর নট 100% স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। এটা হচ্ছে তার ভীষণ ভাবে স্যাটিসফাইড হয় আর বলে বাহ খুব ভালো কাজের জিনিস। তো এটা আমি আবার শেষে দেখাবো, এটা আমি এখন রেখে দিলাম। নেক্সট হচ্ছে এই যে আলু চাষ আসছে। আলু চাষ হলে কি হয়, একটা আলু চাষে প্রথমত বলে ধসা রোগ এরকম সেরকম বলে। নেক্সট ধসা রোগটা হয় আলু চাষের ক্ষেত্রে ভীষণ ভাবে হয়। নেক্সট যেটা হয়, আলু চাষে সারের ভাগটা বেশি দিতে হয়। এবার আলু চাষের ক্ষেত্রে যদি পর পর জমিতে সার, মানে আলু চাষ হচ্ছে, কেউ যদি আমার জমি বা সন্ধ্যা আড্ডার জমি যদি পাশাপাশি থাকে, আমি যদি 50 কেজি সার তাতে মারি, আর আমার আপলাইন যদি শুনে ফেলে যে অদিতি মন্ডল 50 কেজি সার দিয়েছে, পরের দিন গিয়ে সন্ধ্যা আড্ডো আমার আপলাইন 100 কেজি সার দিয়ে দেবে। এটাই রীতি, মানে যে যত সারটা এ করবে, কারণ সার কি করে একটা মাটি নিচে চলে যায়, তো একটা যদি আমি কম করে টেনে নেবে পাশাপাশি জমিতে, আলুর এটা কিন্তু বিশেষত্ব। তো সেক্ষেত্রে আমি এটাও একটা সিম্বলিক ডেমনস্ট্রেশন, এটা আমি একটা পাউডার নিয়েছি, মানে লাইক এ সার। তো নর্মাল ওয়াটারে আমি সার দিচ্ছি, নর্মাল ওয়াটারে সার দিচ্ছি, নর্মাল ওয়াটারে সার দিলাম। এবার এখানে অ্যাক্টিভেট যে গোল যেটা দেওয়া আছে তাতে সার দিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন এতে সারটা নিজে 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 সারটা কিন্তু নিচে চলে গেল, আর নিচে শুধু যাচ্ছে না, একটা সুন্দরভাবে মিক্সিং করে দিচ্ছে। সারটা কতটা আসছে এ হচ্ছে বোঝা যাচ্ছে না। তো এইভাবে দেখুন সারটা কিন্তু একদম মিক্সড হয়ে গেছে, ওপরে কোনো লেয়ার নেই। আর যদি কেউ বলে যে আলু চাষে যে চাপানের কথাটা বলছিলাম, এতে যদি আরো চাপান দিই না, এর ওপরে একটা পাউডারের লেয়ার অলরেডি জমে গেছে, তার ওপরে আবারও যদি দেওয়া হয়, আর যে চাষি অ্যাক্টিভেট গোল্ড ইউজ করছে সে যদি দিচ্ছে, তার একদম সারটা কি হচ্ছে নিজে নিজে মিক্সিং হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু সারটা আমি যদি দেখাই জমে যাচ্ছে, তাতে করে খরচা বেশি হচ্ছে, চাষিরা পরিশ্রম করছে, কিন্তু ঝোড়ো হাওয়ায় যদি উড়ে যায় চাষিদের পুরো লস। সেটা তো লস হলো, কিন্তু খাবারের জন্য সারটা দেওয়া হয়েছে, প্রপার খাবারটা পেলো না, তাতে করে কি হলো, ঠিকঠাক চাষের উন্নতি যেটা হওয়ার দরকার ছিল সেটাও হলো না। নেক্সট এটা বোঝা গেল। তাহলে আমাদের অ্যাক্টিভ 80 গোল্ড কি করেছে, পুরোটা একদম মিক্সড করে দিয়েছে, একদম পুরো যেটাকে একদম মিক্সড আপ বলে একদম করে দেয়। এটা খুব সুন্দরভাবে কাজ করে। নেক্সট আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আবারও দুটো গ্লাসে সেম আমি জলটা নিয়ে নিচ্ছি, জল নিয়ে নিলাম, আবারও দুটো গ্লাসে জল নিয়ে নিলাম। এবার দেখাবো চাষিরা মাঝে মাঝে যে কীটনাশক ইউজ করে সেগুলো বেশিরভাগ অয়েল ফর্মে থাকে, তেলের মতো। সেই তেলের মতো ওদের কারো 10 লিটার ব্যারেল হয়, কারো কারো 16 লিটার ব্যারেল হয়, কেউ বলে 14 লিটার 12, যে যারা মানে মোটামুটি একটা এরিয়া ভিত্তিক দেখেছি এত লিটারের ব্যারেল আমরা ইউজ করি। যেখানে আমি দেখেছি 10, সেখানে বলছে প্রত্যেকেই আমরা 10 লিটারের ব্যবহার করি, হয়তো দু একজন 12 কি 14 লিটারের ব্যারেল ইউজ করে। মোটামুটি যেখানে 16 লিটারের ব্যারেল তারা প্রত্যেকেই 16 লিটারের ব্যারেল ইউজ করছে। ওই যে ব্যারেল মানে যেটা পিঠে করে ব্যাগের মতো নিয়ে যায়, ওর মধ্যে সবকিছু মিশিয়ে নেয় ওর ভেতরে আর স্প্রে করে, এরা আমরা দেখেছি। আর স্প্রের মুখটাকে বলা হয় নজেল। যত স্প্রে ওইভাবে করে বিভিন্ন রকম রাসায়নিক, তো নজেলটা কিন্তু জ্যাম হয়ে যায়। তো অ্যাক্টিভ 80 গোল্ডের একটা কাজ, নজেলটাকে কিন্তু জ্যাম হতে দেয় না, নজেলটা পরিষ্কার থাকে, সেক্ষেত্রে পুরো সুন্দরভাবে ওরা স্প্রে করতে পারবে, বা সেটা হচ্ছেও। দুটো গ্লাসে জল নিয়েছি, আবার সেই একইভাবে একটা নর্মাল জল যেখানে অ্যাক্টিভ 80 গোল্ড চাষিরা ব্যবহার করছে না, আর একটাতে আমি একটু অ্যাক্টিভ 80 গোল্ড মিশিয়ে নিলাম। এবার
ওরা যেটা বললাম যে কীটনাশক ইউজ করে তাকে বেশিরভাগই অয়েল ফর্মে থাকে। সেই অয়েল ফর্মে থাকলে সেগুলো কি হবে? অয়েল ফর্মে থাকলে আমরা সাধারণত প্রত্যেকেই জানি তেলে জলে মিশে যায় না। তো তেলে জলে মিশে যায় না, আমি এখানে একটু সর্ষের তেলই নিয়েছি। এরকম সর্ষের মানে অয়েল ফর্মেই যেহেতু থাকে, আমি এটা একটা সর্ষের তেলই নিয়েছি। তো এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, আর এর মধ্যেও দেব। দেওয়ার পর দেখব নজেলে ওরা এই ড্রামে ওরা দেওয়ার পর একটু মিক্সড করে নেয়। আমি ওরকম মিক্সড করব। এটা হচ্ছে নর্মাল জল, কিছুই হচ্ছে না, তেলে জলে মেশে না, আমরা ভালো মতোই জানি। আর এছাড়া এটা হচ্ছে অ্যাক্টিভ 80 গোল্ড দেওয়া জল। এটা একটু দেখুন, লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু খুব সুন্দর ভাবে মিক্সড হয়ে যাচ্ছে। ওরা যদি এইভাবে মিক্সড করে নিয়ে তারপর যদি দেয়, সেটা কিন্তু প্রপার পুরো ওষুধটা যাবেও। আর খুব সুন্দরভাবে যেহেতু মিক্সড হয়ে যাচ্ছে, কালারটা দেখুন পুরো একদম, ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু পুরো একদম ইয়ালো হয়ে গেল জলটা, মানে তেলে জলে মিশে গেল। এখানেও ওই গ্যারেন্টি স্যাটিসফ্যাকশনের কথা তো আমার ভীষণভাবে মনে পড়ে। তো এটা ভাবে এইটা মিক্স করে যদি অ্যাক্টিভিটি গোল্ড মিক্স করে যদি চাষিরা তাদের রাসায়নিক মানে কীটনাশক গুলো যদি দেয়, তাহলে কিন্তু খুব ভালোভাবে তো প্রথমত স্প্রে হবে, দ্বিতীয়ত অ্যাক্টিভ, যেহেতু অ্যাক্টিভিটি গোল্ড ওর কাজই হলো অ্যাক্টিভ করা যে কোনো পোকামাকড় ওষুধ, বা সেটাকে আরো অ্যাক্টিভ করে দেবে। যতটা কাজ করার তার কাজটাকে দ্বিগুণ করে দেবে। দুটো বেনিফিটস ওরা পাবে, প্রথমত জলের মধ্যে প্রপার মিশে যাবে, দ্বিতীয়ত যে ওষুধটা দিচ্ছে তার কাজটাকে অ্যাক্টিভ করে দেবে। তো এটা একদম দুর্দান্ত কাজ করে। এটা গেল। নেক্সট আর একটা জিনিস যেটা দেখব, সেটা হচ্ছে কিভাবে এটা মাটিকে রিপেয়ার করবে, মাটিটাকে কিভাবে সুন্দরভাবে রিপেয়ারিং করবে। দীর্ঘদিন রাসায়নিক ব্যবহার করতে 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 কি হয়েছে, মাটিটা একদম অনুর্বর হয়ে গেছে, অম্লত্ব হয়ে গেছে, ক্ষারকীয় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি দুটো গ্লাসে আমি আবার জল নিয়েছি, দুটো গ্লাসে আমি আবার জল নিলাম। তো এই জল দুটো এখন পরিষ্কার আছে। আচ্ছা, এবার আমি রাসায়নিক ব্যবহার করব। আমার প্রথমে ব্যবহার করব, দেব হলুদ। হলুদের রং আমরা প্রত্যেকে জানি ন্যাচারাল। হলুদের রং হলুদ করার জন্য কোনো কেমিক্যাল মেশাতে লাগে না। যেমন আমাদের মাটির কালার মাটি, আমাদের মাটিও ন্যাচারাল, আর হলুদের রঙও কিন্তু ন্যাচারাল, মানে প্রাকৃতিক একটা জিনিস। মাটিও যেমন প্রাকৃতিক জিনিস, দুটোর মধ্যে একটু করে হলুদ দিয়ে দেব ন্যাচারাল। বা সেখান থেকে যদি ক্ষারকীয় হয়ে যায়, সেটা আবার কি করে পুনরায় ন্যাচারাল মানে প্রাকৃতিক যে মাটির কালারটা ছিল সেটা ফিরে আসবে কি করে, সেটার জন্য এটা ডেমনস্ট্রেশন। আর বারবার যে রাসায়নিক ব্যবহার হয়েছে বা আজও পর্যন্ত হয়ে চলেছে, যেটা ক্ষারকীয় করে দিচ্ছে, সেখানে আমি একটু ডিটারজেন্ট নিয়ে নিচ্ছি। সেই ডিটারজেন্টটা কি হবে না, রাসায়নিকের মতো কাজ করছে, ক্ষারকীয় হয়ে যাচ্ছে রাসায়নিক ব্যবহার করে করে। আমি দুটোর মধ্যেই একটু করে ক্ষারকীয় করে দিচ্ছি। দুটোর মধ্যেই ক্ষারকীয় হয়ে যাচ্ছে। এটাতেও দেব সেম, চলো এটাতেও দিয়ে দিলাম। দুটো জল এখন কিন্তু আর ন্যাচারাল নেই, কি হয়ে গেছে, এটাও ক্ষারকীয় হয়ে গেছে আর এটাও ক্ষারকীয় হয়ে গেছে। তো আমাদের যেমন অ্যাসিডিটি করলে আমরা যদি শুধু জল খাই, আমাদের কি হবে, সেই অ্যাসিডিটিটা যতটা কমে যাওয়ার মানে কমবে না, শুধু জল খেলে কমবে না। আমি এর অ্যাসিড করেছি এই মাটিটার, এটা মাটি। তো চাষিরা কি করছে, অ্যাক্টিভেটি গোল্ড জানে না, যদি জেনে যায় ব্যবহার করলে কি হবে, আর না জেনে তারা ব্যবহার করছে, এই যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, যেমন তেমনই আছে। আর আমি যদি এখানে একটু অ্যাক্টিভেটি গোল্ড দিয়ে দিই, তারপর যদি আমি এখানে একটু অ্যাক্টিভেটি গোল্ড দিয়ে দিলাম, দেখবো তারপর যদি আমি জল দিই কি হবে। আর একটু বড় গ্লাস হলে আমার একটু ভালো হতো।
একটু জল খাবে। একটু বড় গ্লাস হলে আমার একটু যেটা বেশি ভালো হতো। ঠিক আছে, চলো আমরা যদি এটা এটা কিন্তু অন্য কিছু না, ধীরে ধীরে যেটা হয়। তো একদিনেও কিন্তু এই যে অম্লত্বটা চলে যাবে সেটার কোনো কোনো ভাবনা চিন্তারও নেই। তো আরেকটু বেশি করে যদি আমি বড় গ্লাসটা, আমার গ্লাসটা নেওয়া ছোট হয়ে গেছে, কিন্তু এটা ধীরে 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 কি করছে, কালারটাকে একদম ন্যাচারাল করে দিচ্ছে। একবার ব্যবহারে তো হয় না, তো ধীরে 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 কি করছে, একদম মাটির রংটাকে পুরো ধীরে ধীরে আগের যে ন্যাচারাল কালার তাতে পরিণত হয়ে যাচ্ছে। আমি যদি আরো জল দিই, আরো জল যদি দিই, সেখানে আরো বোঝা যাবে। এই যে একদম মাটির যে কালার, ধীরে 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 ন্যাচারাল যে রং, এটা কিন্তু ভালো হয়েছে। একদিনে কিন্তু হবে না, অনেক চাষিরা বলে আমি একবার ব্যবহার করলে হয়ে যাবে না। একদিনে তো তুমি ওটাকে খারাপ করোনি, দীর্ঘ 25-30 বছর ধরে রাসায়নিক মারতে মানে রাসায়নিক প্রয়োগ করতে 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 মাটির উর্বরতা হারিয়ে গেছে, মাটিকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করা হয়েছে। তো এটা ধীরে ধীরে যখন ব্যবহার হবে, করতে 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 এত সুন্দর হয়ে যাবে মাটিটা, আরো সুন্দর হয়ে যাবে। এই যে একদম জালো হয়ে যাবে, এটা কিন্তু আর হবে না, কারণ এটার মধ্যে অ্যাক্টিভেটিভ গোল্ড দেওয়া আছে। তো এইভাবে ধীরে ধীরে মাটির ক্ষারকীয়তাটাকে একদম জিরোতে পাঠিয়ে দেবে, উর্বরতাটাকে ফিরিয়ে নিয়ে আসবে, আর মাটির জল ধারণ ক্ষমতাটাকে অবশ্যই বাড়াবে। এবার আমি ব্যবহারে মানে প্রয়োগে চলে যাচ্ছি। তো এটা, আচ্ছা আগে অ্যাক্টিভেটি গোল্ড যখন বলছি, অ্যাক্টিভেটি গোল্ডটাই বলে দিই। এটা যদি 10 লিটারের ব্যারেল হয় তাহলে 7 থেকে 8 ml, আর যাদের 16 লিটারের ব্যারেল 10, 11, 12 ml দিলেও, 12 ml পর্যন্ত দিতে লাগে, আর না দিলেও চলে। আর প্রতি বিঘাতে 150 ml, এটার 150 ml, এটার 150 ml দিয়ে জার্মিনেশন করে নেওয়া হোক। অ্যাক্টিভেটি গোল্ড 150 ml, এটাও 150 ml, সে কিছুর সঙ্গে মিশিয়ে নিক, সারের সঙ্গে হোক, বালির সঙ্গে হোক, যা সে দেয় তার সঙ্গে মিশিয়ে নিয়ে দুটোকে বিঘা প্রতি 150 ml 150 ml দিয়ে দেবে। আর অ্যাক্টিভ ম্যাক্সের কি ফর্মুলা ব্যবহার করা, প্রতি লিটার জলে 2 ml, সেটা যে কোনো চাষবাসে প্রতি লিটার জলে 2 ml, সেটা যদি কেউ ভুল করে 2.5 থেকে 3 ml দিয়ে দেয়, কোনো রকম কিছু ক্ষতি হবে না, কারণ পুরোটাই অর্গানিক। কিন্তু ক্যালকুলেশন 2 ml দিলে তাতেই তার কাজ চলে যাবে। প্রতি লিটার জলে 2 ml, কারো যদি 10 লিটারের ব্যারেল হচ্ছে তাহলে 20 ml, 20 থেকে 25 ml দিলেও কিছু হবে না। 16 লিটারের ব্যারেল হচ্ছে 32 ml, 32-এর জায়গায় যদি 35 ml দিয়ে দেয় কিছু হবে না। 12 লিটার মানে প্রতি লিটারে 2 ml। আর প্রতি বিঘাতে এইটা 150 ml, এটা 150 ml একদম জার্মিনেশন থেকে শুরু করে যদি কেউ ব্যবহার করছে চাষিরা, তাদের খুব সুন্দর হবে। এছাড়া যখন ধান চাষ বা আলু চাষ যেরকম হবে, ধান চাষের সময় যখন ধান চাষের সময়ও যখন একদম অঙ্কুরোদ্গমের জন্য বীজতলা বানানো হয় সেই সময় থেকে ব্যবহার করবে। তারপর যখন রোয়া হয় যেটাকে বলে, একদম ছোট একটা জায়গা থেকে আবার যখন মাঠে যখন ট্রান্সফার করা হয় সেই রোয়ার সময়ও যখন ব্যবহার করতে পারবে, সেগুলো প্রসেস আছে। আচ্ছা, আর মোটামুটি কত ml করে বা কতটা পরিমাণে সেটা হয়ে গেল, প্রতিটা চাষে ব্যবহার করা যাবে, আলু চাষের ক্ষেত্রেও তাই। তো এ বিষয়ে আর আমার মানে বলার কিছু নেই। আর সুন্দর যারা ব্যবহার করবে সুন্দর, আর বলবো তো প্রত্যেকে প্রত্যেকে এটাকে নিয়ে কাজ করো, এটাকে নিয়ে এগিয়ে যাও, খুব ভালো হবে। আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবে। শুধু আমি কতটা করে পরিমাণটা বলে দিলাম, আর কিছু বললাম না। এবার যে যেমন ভাবে চাষবাসে যে চাষে ব্যবহার হবে সেই চাষে একটুখানি বলে দিলেই হয়ে যায়। সেটা আমি আর এখানে যার প্রশ্ন থাকবে আমি জানিয়ে দেব। তো
থ্যাংক ইউ সো মাচ। ওভার টু দেবদূতি ম্যাম। থ্যাংক ইউ আমাদের অদিতি দিদিকে এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপনা করার জন্য। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা নিয়ে নেব, যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা যারা এগ্রিকালচার নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড আছেন, তাহলে আমরা সেই প্রশ্নগুলো এবার নিয়ে নেব। প্রশ্ন তো দেখতে পাচ্ছি না কেউ কিছু করছে। আজকের প্রোগ্রামটা কিরকম লাগলো আপনারা তাহলে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমি একজনকে আনমিউট করলাম। নিজেকে আনমিউট করে বলুন। গুড মর্নিং ম্যাডাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে ফুল চাষ যেখানে হয়, বড় বড় ক্ষেতে অনেক জায়গায় ফুল চাষ হয় মিদনাপুরের সাইডে, সেখানে কিরকম ডোজেস ইউজ করব? এটা তো ধান চাষ শুনলাম, ফসল সবজি এতে, কিন্তু যদি ফুল চাষ হয়, ফুল চাষে কিরকম কিরকম মানে বিঘা প্রতি কিরকম ভাবে দেবো? একই হবে নাকি তার ডিফারেন্স হবে? যে কোনো চাষের ক্ষেত্রে এর পরিমাণটা একই হবে। আচ্ছা। যে কোনো চাষের ক্ষেত্রে অ্যাক্টিভ ম্যাক্স, অ্যাক্টিভ 80 গোল্ড আমরা প্রতিটা চাষেই ব্যবহার করতে পারবো। সেটা ফুল হোক, ফল হোক, বাড়িতে যদি আমার পেয়ারা গাছ থাকে, লেবু গাছ থাকে, অনেক সময় লেবু গাছে দেখা যায় লেবু ফুল, লেবু জাস্ট কুড়ি মানে লেবুটা একটু ধরতে যাচ্ছে, ঝরে পড়ে যায়, সেখানেও একটা স্প্রে যদি দুটোকে মিশিয়ে স্প্রে করে দেওয়া হয়, ওই যে প্রতি লিটার জলে 2 ml ম্যাক্স, আর 10 লিটার হলে 7 থেকে 8 ml দিলেই অ্যাক্টিভেটিভ হয়ে যায়। তো এই রকম। এবার সেটা যেহেতু অ্যাক্টিভেটির কাজ হচ্ছে জলটাকে ধরে রাখা, আমাকে শুধু বর্ষাকালটা একটুখানি দেখে নিতে হবে যে আমার জল মানে গাছের গোড়ায় জল জমে নেই তো, তার উপরে আবার যদি অ্যাক্টিভেটি গোল্ড দিয়ে দিলাম তাহলে কি করবে, জলটা কি আর যাবে? জলটা না। থেমে তাহলে কি হবে, গাছের গোড়াটাকে পচিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। এটাকে শুধু যারা চাষ করে ওরা ঠিক দেখে দেখে দেয়, এটা ওদেরকে শুধু একটু বলে দেওয়া। একটা জিনিস আমি শুধু বলিনি যে এটাকে আগাছা মারার বিষের সাথে দিলে, যে অ্যাক্টিভেটটি গোল্ডের কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ, আগাছা হ্যাঁ। হচ্ছে একটা ভীষণ শত্রু গাছের, এটা আমি হুম। স্কিপ করে গেছিলাম। আগাছা মারার বিষের সঙ্গে যদি দেওয়া যায় দেখা যাবে যেখানটায় আগাছা বেশি হতো নেক্সট টাইম কম হবে, তারপরে নেক্সট টাইম আরো কম হবে, তারপর দেখা যাবে আগাছাটা একদম হচ্ছেই না। মানে হুম। ওই আগাছা মারার বীজকেও আরো অ্যাক্টিভ করে দেবে। কিন্তু ম্যাক্স দেওয়া যাবে না, আগাছা আরো বড় হয়ে যাবে, এটা আমরা হুম। জানি। তো অ্যাক্টিভেটরি গোল্ড যদি আগাছা মারার বিশেষ সঙ্গেও দেওয়া যায় না, দুর্ধর্ষ কাজ হচ্ছে। এটা আমি বলতে স্কিপ করে গেছিলাম। তো কনস্ট্যান্ট বলছি তো, ওখানে প্রশ্ন থাকলে খুব ভালো বলা যায়। তো আজকে আর ম্যাডাম আর এরকম। একটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন আছে, অনেক অনেক সময় দেখা যায় যে গাছের ফল ধরনের ক্ষমতা থাকে না, পড়ে যায়। সেখানে কিভাবে কি করবো? অনেক গাছে ধরুন পেঁপে হয়েছে, পেঁপেটা বেশি বড় হচ্ছে না, পড়ে যাচ্ছে, একটু বড় হতেই পড়ে যাচ্ছে, সেখানে কি হ্যাঁ, করা ওই যেতে তো পারে? যখন পেঁপে গাছের ফুলটা এসেছে, ফুল থেকে যখন ফলটা একটু ধরবে, তো ফুল এলেও ফুলটা আসার পর আমরা জানি ফুল এসেছে মানে এবার ফলটা আসবে, সেই সময় যদি দুটো মিশিয়ে ক্যালকুলেশন এক, 1 ml 1 লিটার জলে 2 ml ম্যাক্স, আর আচ্ছা। 10 লিটার জলে 7 থেকে 8 ml অ্যাক্টিভেটি গোল্ড মিশিয়ে যদি ওই সময় একটা স্প্রে করে দেওয়া যায়, ওই যে ফুল থেকে ফল আসে ঝরে পড়ে যাচ্ছে, ওটা হচ্ছে হরমোনের অভাব, ভিটামিনের অভাব এগুলো হয়, ওটা কিন্তু আর হবে না। কারণ এই যে ম্যাক্স আছে না, এর মধ্যে সব আছে প্রপার, হরমোন আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, জাইম আছে, সব দেওয়া আছে। ওগুলো আচ্ছা। তো গাছের এক একটা মানে যেগুলো কম থাকে শরীরে, মানে গাছের শরীরে যেগুলো কম থাকে তার কারণে হয় হরমোন বা ভিটামিনের অভাবে, ওই সময় যদি একটা স্প্রে করে দেয় তাহলে কিন্তু ঝরে যাবে না। আর সেই ফলটা এত সুন্দর হবে যে আগে ওরকম ফল মানে ওই গাছটা তো ধারণ করেনি। এটা কতবার স্প্রে করতে হবে? লেবু গাছেও দিতে পারেন, পেঁপে গাছেও দিতে পারেন, বেগুন গাছেও দিতে পারেন, মানে ফুলটা আসার পরেই যদি একটা করে কেউ স্প্রে করে দেয় তো সেটা খুব সুন্দর হবে। আর সেটা এর কি থেকে একবারই ধরুন করতে হবে? সেটা কি একবারই একবারই করতে হবে? একবার করলেও করতে হতে পারে, আর যদি দেখা যাচ্ছে সমস্যাটা হচ্ছে তাহলে কিন্তু সপ্তাহে বা 15 দিনে দুবার করলে করা যায়। যে চাষি মানে গাছকে ফলো করবে দেখবে, তো সে বুঝতে পারবে।
বা আপনি যদি নিজেও করেন আপনিও বুঝতে পারবেন, যখন দেখবেন চেহারাই না বদলে যায় পুরো একদম স্প্রে করার পর। প্রয়োজন হলে দেবেন, নালে দেবেন না, দুবার দিলেও কোনো ক্ষতি নেই। ধরুন ফুলটা থেকে জাস্ট একটু ফলের আকৃতি এসেছে, জাস্ট একটু লাউ গাছেও হয়, ফুলের গোড়া থেকে একটু জাস্ট লাউ ধরেছে বা কুমড়ো ধরেছে বা যে কোনো ধরেছে এরকম, তো তখন যদি একটা স্প্রে দিয়ে দেওয়া হয় তখনও খুব সুন্দর হবে। আপনি গাছটা 7-8 ইঞ্চি যখন বড় হলো, গাছটা লাগানোর পর 7-8 ইঞ্চি বড় হলো আর 8টা-10টা পাতা হলো, তখনও একটা স্প্রে করে দিতে পারবেন। তাহলে কি হবে, পরের যে কাজগুলো, ফুল আসবে, ফল আসবে, সে প্রোটেকশন খাবার দাবার পেয়ে গেল, তাহলে তখনও আর প্রবলেম হবে না। আচ্ছা, গাছে যে এই যে পোকা হয়, এখানে কি স্টেরিকিডের কোনো ভূমিকা থাকে? দেখুন, স্টেরিক্লিনের ভূমিকা বলতে, স্টেরিক্লিন আমাদের জাস্ট কি করার জন্য, আমরা ফ্লোর ক্লিনার, আমরা জানি প্রত্যেকে আমাদের মোদিকেয়ারে স্টেরিক্লিন জার্মস কিল করে, ফ্লোর ক্লিনার। ঠিক। এবার কেউ যদি স্টেরিক্লিনটাকে জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দেয়, কিছু কিছু জীবাণু যেগুলো চোখে দেখা যায় না বা খুব ছোটখাটো পোকা হয়তো মরে যেতে পারে, কিন্তু স্টেরিক্লিনের সঙ্গে অ্যাক্টিভ ম্যাক্স আর অ্যাক্টিভ 80 গোল্ডের কোনো সম্পর্ক নেই। আমি কিন্তু আজকে ম্যাক্স আর গোল্ড নিয়ে বলছি, স্টেরিক্লিন নিয়ে তো বলবোই না। হুম। না না, জানি, কিন্তু চাষের কি এতে কোনো ভূমিকা থাকে? অনেক সময় শোনা গেছে যে স্টেরিক্লিন দিয়েও, কিছুটা স্টেরিক্লিন দিয়েও কিন্তু না, করে। স্টেরিক্লিন আমাদের ফ্লোর ক্লিনার, স্টেরিক্লিন কেন দেব? কেউ যদি পার্সোনালি দিয়ে সেটাকে টেস্ট করতে চায় যে আমার কিরকম হলো, সে সেটা করতে পারে, কিন্তু আমাদের ফ্লোর ক্লিনারটাকে আমি চাষের কাজে তো আমি বলবোই না যে ফ্লোর ক্লিনারটাকে ব্যবহার করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। প্রদীপ পাত্র স্যার, আপনি আনমিউট হয়ে জিজ্ঞেস করুন। হ্যাঁ, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। হ্যাঁ, আমি বলছিলাম আলু চাষের ক্ষেত্রে যে আমি তো 150 ml করে দিলাম, ওইটা তো শুকনো মাটিতে চাষ হয়, ওইটা কি শুকনো মাটিতেই ছড়িয়ে দেবো ওইভাবে? আপনি মানে ট্রাক্টর দেবেন তো? হ্যাঁ, ট্রাক্টর তো দেবো, ওইটা তো শুকনো মাটি হয় তো। ট্রাক্টর কি দেওয়া হয়ে গেছে? না, ট্রাক্টর দেবো এখন, দু একদিন দু সপ্তাহ। ট্রাক্টর দেওয়ার আগে নিশ্চয়ই আপনি সার হোক যাই হোক দিয়ে তারপর ট্রাক্টর দেবেন। হ্যাঁ, একটা চাষ দিয়ে ছাদ ছড়ানো হবে, তারপর আবার একটা চাষ দেওয়া হবে ট্রাক্টরে। ধান তো উঠে যাচ্ছে, ধান হ্যাঁ, উঠে ধান গেলে উঠে আলু দেবেন। যাচ্ছে। ধান উঠে গেলে আলু দেওয়ার আগে আপনি ট্রাক্টর দেবেন তো? হ্যাঁ, ট্রাক্টর দেবো। ট্রাক্টর প্রথমবার দেওয়ার আগে আপনি কিছু একটা দেবেন তো, সার হোক কিছু একটা দিয়ে তারপর তো ট্রাক্টর দেন। সেই সারের সঙ্গে দুটোকে মিশিয়ে নিন, এটা 150 হুম, ml এটা 150 ml, সারের সঙ্গে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিন, তারপর ট্রাক্টর দিন। ওকে। আচ্ছা, এটা শুকনো জমিতে আলু করলে চাষের আপনি কি করে ক্ষেত্রে, দেবেন? হ্যাঁ আলু চাষের ক্ষেত্রে এটা কতবার প্রয়োগ করতে লাগবে, এটা প্রশ্ন আসছে আমার কাছে। যে আলু চাষের ক্ষেত্রে, আলু চাষের ক্ষেত্রে এই অ্যাক্টিভ জাইম বা অ্যাক্টিভ গোল্ড কতবার দেবো, এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, কতবার দেব? প্রথমে একটা বলে দিই, আপনাদের ধান উঠে গেলে আলু দেবেন। আলু হুম। দেওয়ার আগে আপনারা ট্রাক্টর দিচ্ছেন যখন, তখন এটা 150 ml এটা 150 ml বিঘা প্রতি সারের ওকে। সঙ্গে হোক, আপনার কিছু একটা বালি কিছু একটা দিয়ে ট্রাক্টর তো দেবেন, বিশেষ করে সারই দেয় তো হ্যাঁ সারের হ্যাঁ। সঙ্গে প্রতি কেজি সারেতে 5 ml, প্রতি কেজি সারেতে 5 ml করে 5 ml ম্যাক্স মিশিয়ে নিন। আর যদি হুম। বিঘা প্রতি দিচ্ছেন মানে 1 বিঘাতে মোটামুটি এইটা 150 এইটা 150 এরকম করেও দিয়ে দিতে পারেন, সেটা হ্যাঁ সারের হ্যাঁ, সঙ্গে মিশিয়ে একদম সারের সঙ্গে মিশিয়ে পুরো দিয়ে দিন। এবার একদম ট্রাক্টর দেওয়া হয়ে গেল, আলু গাছ আপনারা লাগাচ্ছেন। একদম। আলু গাছ লাগানোর সময় হুম। আলুটাকে কি আপনারা শোধন করে লাগান? না, আগে লাগানো হতো, এখন তাও শোধন করার মতো কিছু নেই, এই প্রথম নিচ্ছি। যদি শোধন করেন তাহলে দুটোর মধ্যে, বা যদি দুটো না হয় ম্যাক্স হচ্ছে পুরো খাবার, ম্যাক্সের জলে ডুবিয়ে শোধন করে নিতে পারেন, তাতে করে হুম। ভালো হবে। এবার হুম। ওই যে জমিতে হয়ে গেল আর শোধনের সময় যদি ম্যাক্সটা দিয়ে দিচ্ছেন খুব ভালো হবে। এই যে বলছেন না আলু চাষে কিভাবে ইউজ করব, তো হুম। ম্যাক্সটাকে আলু চাষে শোধন থেকে শুরু করুন, শোধন করে নিয়ে গাছটা লাগিয়ে দিন। এবার যখন 15 দিন বা 20-22 দিন পর গাছটা 7-8 ইঞ্চি লম্বা হবে, তার মধ্যে কয়েকটা পাতা আসবে, 8-10টা পাতা আসে তো, হ্যাঁ হ্যাঁ, 15 দিন আছে। 20 দিন পর, তখন একটা স্প্রে দেবেন। দেওয়ার আচ্ছা। পর আপনারা যখন চাষ করবেন আপনারা তো বুঝতে পারবেন আলু গাছটা কি অবস্থা, হ্যাঁ সবুজ ভাব আছে কি বা নেতিয়ে পড়ছে। তখন যদি দেখছেন যে নেতিয়ে যাচ্ছে তখন স্প্রে দিতে লাগলে দেবেন, নইলে যদি যখন দেখছেন ভালো আছে দেওয়ার দরকার নেই।
ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে ম্যাম, এই যে আমরা যে শোধন করছি, শোধন করতে গেলে ওটা কি কতটা জলের মধ্যে দিয়ে, ওটা তো আমাকে পরিমাণটা বলতে হবে একটু। ওই যে 2 লিটার জলে, এই হ্যাঁ, 1 লিটার জলে 2 ml। 2 ml, অ্যাক্টিভ আচ্ছা। 1 লিটার জলে 2 ml, আপনি যাতেই ব্যবহার করবেন 1 লিটার জলে 2 ml, কোনটা ম্যাক্স? যাতেই ব্যবহার করবেন, আপনি ড্রামে ব্যবহার করুন 1 লিটার জলে 2 ml। আপনার কত লিটারের ড্রাম? 16 লিটার। তাহলে 32 ml, সেটা যদি 35 ml হয়ে যায় কোনো অসুবিধে নেই। আপনি হুম, যদি শোধন করছেন, ধরুন একটা বড় গামলাতে নিলেন, তাতে যদি 10 লিটার জল ধরছে, তাহলে 2 ml মানে 20 ml দিয়ে দিলেন। এইভাবে একদম। মানে এর ক্যালকুলেশন হলো হুম, প্রতি লিটার জলে, মানে অ্যাক্টিভ ম্যাক্সের কথা বলছি, 2 হুম। ml। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস জানার আছে, অ্যাক্টিভ জাইম কি আলু চাষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে? শুনুন, জাইম আর ম্যাক্স একই। হুম, একই, হ্যাঁ। জাইমটার থেকে ম্যাক্সটা আরেকটু আপডেট হয়ে এসেছে, ওকে, থ্যাংক ইউ আলাদা ম্যাম। কিছু না। একদম একদম, খুব সুন্দর ট্রেনিং হয়েছে, খুব ভালো লেগেছে ম্যাম, এইভাবে ট্রেনিং দিন। থ্যাংক ওকে। তো আমাদের আর তো কেউ প্রশ্ন করেনি। তো আজকে আমরা তাহলে এখানে প্রোগ্রামটা শেষ করছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য, এবং আমাদের অতিথিদেরকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে প্রোগ্রামটা করার জন্য। তো যারা এগ্রিকালচার নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা নিশ্চয়ই একটা হচ্ছে ধারণা তৈরি করতে পারলেন কিভাবে করবো। তবে একটা জিনিস আমি বারবার বলবো, ওয়েলনেস নিয়ে কাজ করতে গেলে, স্কিন কেয়ার নিয়ে কাজ করতে গেলে, বা এগ্রিকালচার নিয়ে কাজ করতে গেলে যেমন হচ্ছে নলেজ নিতে হয় ফিল্ডে